আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার করা চুক্তি দিয়েই ভারত থেকে তাকে ফেরত আনতে চায় সরকার। লঙ্ঘন করলে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার ঘোষণা আইন উপদেষ্টার। এখনই নয়, ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান। আগামী সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো। ক্ষমতায় যেতে কারো সিঁড়ি না হবার অঙ্গীকার। এখন থেকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দেবে স্বতন্ত্র কাউন্সিল। নতুন বিধান করে অধ্যাদেশ জারি, প্রতিষ্ঠা হচ্ছে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়। এবং গোপালগঞ্জে বেনজিরের ইকো রিসোর্টের রাজস্ব বোর্ডের দিনভর অভিযান। প্রমাণ মিলেছে কর ফাঁকির, 2 প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মোদী সরকার চুক্তি না মানলে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ জানাবে বাংলাদেশ। এসব তথ্য জানিয়ে উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের সময় করা সব গায়েবী মামলা ও সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহার করবে সরকার। উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন করা হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। 2013 সালে দেশটির সাথে প্রত্যর্পণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এর ফলে দুদেশের বন্দী কিংবা আসামিদের ফেরত দেওয়ার পথ সহজ হয়। ওই চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর একজন খুনিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হয়। আবার উলফা নেতা অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তিতে বলা আছে, কারো বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম কিংবা নির্যাতনের মামলা থাকলে তাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এর সবই আছে। আবার আরেক ধারায় বলা আছে, অভিযোগ যদি রাজনৈতিক হয় তবে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ। 2016 সালে প্রত্যর্পণ চুক্তিতে আরও একটি ধারা যুক্ত করা হয়, যেখানে বলা হয় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেই সেটিকে বৈধ বলা যাবে। এসব যুক্তি দিয়েই শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সময় দায়ের করা 2500 গায়েবী মামলা দ্রুতই প্রত্যাহার করা হবে। পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে হয়রানিমূলক সব মামলা। বাতিল করা হবে সাইবার সিকিউরিটি আইনের মামলাগুলো। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগ বন্ধে আইন করছে সরকার। এখন থেকে 6 সদস্যের জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে বিচারক নিয়োগ হবে। কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন। একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। আমরা আশা করছি উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী 3 মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। 5 আগস্টের পর হয়রানিমূলক মামলায় আসামি গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
এখনই নয়, ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার এলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে সংস্কার প্রস্তাব আসছে, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় আসবে সমাধান। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে গ্রন্থ আড্ডায় অতিথি হয়ে আসেন দলের মহাসচিব সহ পেশাজীবী নেতারা। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় থাকতে সব প্রতিষ্ঠান ধ্বংস এবং দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। হঠকারিতা করা যাবে না, অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও পাও নাই। ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই ভোট চায় বিএনপি। কি ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। তার আশা, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলসহ অংশীজনদের আলোচনায় রাষ্ট্র সংস্কার ইস্যুতে সমাধান আসবে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের বই পড়া, প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরো যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেন পেশাজীবী নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো জোটবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। বরিশালের চরমনাই মাদ্রাসায় বৈঠকে যৌথভাবে এই ঘোষণা দেন দুই নেতা। ইসলামী দলগুলো কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হবে না বলেও পরিষ্কার জানিয়ে দেন তারা। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বরিশালে চরমনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তারা দেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা করেন। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, 53 বছরে ইসলামপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করে অন্য দলগুলো ফায়দা নিয়েছে। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছালি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। জনগণ ইসলামী দলগুলোর ঐক্য চায় জানিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, দেশে ইসলাম কায়েমের জন্যই তারা একত্রিত হচ্ছেন। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। ধরে নিবেন কেন? আপনারা দোয়াও করতে থাকেন এখন থেকে, শুধু ধরলে হবে, আপনাদের সহযোগিতা লাগবে। বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবারই কায়েম হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আগে সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ইয়াসিন রানা, এটিএন বাংলা। গুম, খুন ও নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ, এমন পর্যবেক্ষণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের। তার আশা, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষ করেই হবে আগামী জাতীয় নির্বাচন। বিতর্কিত নির্বাচন বন্ধে সংস্কার কমিশনের প্রস্তাবে প্রয়োজনীয় সুপারিশ রয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শারফুল আলম। জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় ১৫০০-এরও বেশি মানুষ, আহত হয়েছেন কয়েক হাজার। তারও আগে গত ১৬ বছরে
গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার সব অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্ন এখন সব জায়গাতেই আলোচিত হচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতরা নির্বাচনে বা ক্ষমতায় আসুক, তা দেশের জনগণ চায় না। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু 1,500 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। যদি নির্বাচনী অঙ্গন যদি দুর্বৃত্তমুক্ত না হয়, অপরাধী মুক্ত না হয়, তাহলে আবার অপরাধ সংঘটিত হবে। তো আমরা কি সেটার পুনরাবৃত্তি চাই? নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, কারচুপি ও রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধে ব্যাপক সংস্কার করতে হবে নির্বাচনী ব্যবস্থায়। সংবিধান পরিবর্তন লাগবে, সেগুলো এই নির্বাচনের আগে করা প্রায় অসম্ভব। এটা তো সম্ভব হবে না, তো এগুলো তো পরে করতে হবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই মূলত আইন কানুনে পরিবর্তন করা এবং এগুলো আইন সংশোধন করা অতি সহজেই এগুলো করা সম্ভব। এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সাথে সরকারের যে আলাপ আলোচনা, যার অংশ আমরা হব। জবাবদিহিতা ও আর্থিক খাতে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়বদ্ধ হতে হবে জানিয়ে তিনি বলেন, স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে এনআইডির কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে। এতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বদিউল আলম মজুমদার। বাস্তবায়নটা হবে যেটা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এখন থেকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে। এমন বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করেছে আইন মন্ত্রণালয়। এছাড়া সুপ্রিম কোর্টের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামের একটি স্বাধীন কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতের বিচারক নিয়োগ করা হবে। অধ্যাদেশের গেজেটে বলা হয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে কর্মরত প্রবীণতম বিচারক এবং একজন অবসরপ্রাপ্ত বিচারক, হাইকোর্টের 2 জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেলকে নিয়ে 7 সদস্যের এই কাউন্সিল গঠন করা হবে। অপর সদস্য হবেন প্রধান বিচারপতি মনোনীত একজন আইনের অধ্যাপক বা বিশেষজ্ঞ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ধীর গতিতে চলছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, এমন অভিযোগ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, যে উদ্দেশ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে তা বাস্তবায়ন হচ্ছে না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি হোটেলে থানা প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। বলেন, হতাহতদের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন তৈরি হলেও এর তেমন কার্যক্রম দেখা যাচ্ছে না। জাতীয় নাগরিক কমিটি সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছে বলেও জানান সংগঠনটির আহ্বায়ক। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল, আমাদের ভাই এখনো অসংখ্য ভাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে, তাদের রক্তের প্রতি, তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই, তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না। বর্তমানে যেভাবে সরকার চলছে, সেই জায়গা থেকে ছাত্ররা উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন, আপনাদের জন্য আমরা রাজপথে আছি, আমরা আরেকটি যুদ্ধ করব। হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ভোটার তালিকা হালনাগাদে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে সেগুলো সংশোধন করবে ইসি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নতুন ভোটার তালিকা এবং তথ্য হালনাগাদ করতে রাজধানীর কয়েকটি হাসপাতালে চলবে এই কার্যক্রম। পরে সম্প্রসারিত হবে সারা দেশে। আরও জানাচ্ছেন রাজনা দাস। 21 বছর বয়সী আশানুর রহমান কাজ করতেন গাজীপুরের একটি গার্মেন্টসে। জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে গত 6 মাস ধরে চিকিৎসা নিয়েছে বেশ কয়েকটি হাসপাতালে। আমরা যখন গণভবন মুখে আসি তখন আমাদের পুলিশে আমাদেরকে গুলি করে। আশানুরের মতো জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনো চিকিৎসাধীন রয়েছে, ভোটার তালিকায় তাদের নাম নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহে হাসপাতালগুলোতে বিশেষ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার ছাড়াও এনআইডি সংশোধনেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
ওয়ান স্টপ সেন্টারের মতো এক টেবিলে ছবি তোলা, বায়োমেট্রিক সহ সব কাজ সম্পাদন হওয়ায় খুশি আহতরা। পাসপোর্ট বানাতে হলে ভোটার আইডি কার্ডটা ইম্পর্টেন্ট, তো এখানে আমাদের 3-4 দিনের ভিতর হয়ে যাবে, এটা তো খুবই একটা আমাদের জন্য সহজলভ্য হয়ে গেছে। চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপরে ওইখানে যাওয়া বা কিছু ভুল হইলে আবার জার্নি করা, আমাদের তো এই সব নিষেধ। আসলে প্রশংসনীয়, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে বেডে বৈশা জিনিসটা করে ফেলা, তো এই জন্য সাধুবাদ জানাই তাদের। বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হোক, আমি এটাই প্রত্যাশা করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক SM হুমায়ুন কবির। জানান, আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। অসংখ্য ছাত্র জনতা এখনো হাসপাতালে শুয়ে আছে, আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি যাতে ওদেরকে আমরা, যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি এবং ওদের কাছে যেটুকু তথ্য আছে ওরা যে ফর্মটা পূরণ করছে সেটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে কোনো ছাড়ের বিষয় নেই, আমরা তথ্যগুলো যাতে সবগুলো পাই সেগুলো আমরা প্রসেস করে নিব। ঢাকার বাইরেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের এই কার্যক্রমের আওতায় আনা হবে বলেও জানান তিনি। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। বেনজিরের সাভানা ইকো রিসোর্টে আয়কর নথি যাচাই করে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা দল। গোপালগঞ্জে বেনজিরের ওই রিসোর্টে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে তারা। তদন্ত শেষে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান NBR কর্মকর্তারা। গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজি থাকা অবস্থায় গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট গড়ে তোলেন বিদেশে পলাতক বেনজির আহমেদ। এই রিসোর্টের জমি এবং স্থাপনা নিয়ে এরই মধ্যে আলোচনার ঝড় ওঠে সবখানে। প্রশ্ন ওঠে পুলিশের শীর্ষ পদে থেকে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া নিয়ে। মঙ্গলবার দুপুরে বেনজিরের আলোচিত এই রিসোর্টে অভিযান চালায় জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা দল। 15 সদস্যের প্রতিনিধি দল রিসোর্টের অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করেন। আমাদের একটা যে কোনো তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে হলে একজন করদাতা বা একজন প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সবই আমাদের যাচাই করতে হয়। সেটা অভিযান আকারে হতে পারে অথবা সেটা নাও হতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। কি পরিমাণ সম্পদ পার্কে রয়েছে এবং দখল করা হয়েছে কিনা তাও তদন্ত করা হবে বলে জানায় NBR। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলে বিনিয়োগ কি পরিমাণ হয়েছে। অভিযোগ রয়েছে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করেন বেনজির আহমেদ। গত বছরের জুন মাসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এদিকে জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া কুষ্টিয়া 1 আসনের সাবেক MP আকম সরওয়ার জাহান এবং তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরওয়ার জাহানের বিরুদ্ধে 4 কোটি 20 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 6টি ব্যাংক হিসাবে 11 কোটি 43 লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ, সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5 কোটি 27 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন। জনাব মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 12 কোটি 81 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবছর 9 লাখ মেট্রিক টন চাল আমদানি করছে সরকার।
প্রথম দফায় ভারত থেকে আনা 52,000 মেট্রিক টন ও মিয়ানমার থেকে আসা 22,000 মেট্রিক টন চাল খালাস চলছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। এতে চালের দাম কমতে শুরু করেছে দাবি করে খাদ্য উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে সারা দেশে 50 লাখ মানুষকে প্রতি মাসে 15 টাকা দরে 30 কেজি করে চাল দেবে সরকার। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। আমন মৌসুমে কয়েক দফা বন্যায় এবার সারা দেশে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ভরা মৌসুমে সরকারি গুদামেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে ধান ও চাল, যার নেতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে। এমন পরিস্থিতিতে মজুদ বাড়াতে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেয়। প্রথম দফায় 4.5 লাখ টন চাল আমদানি চুক্তির মধ্যে ভারত ও মিয়ানমার থেকে আসা 74,000 মেট্রিক টন চাল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। এই খালাস প্রক্রিয়া দেখতে এসে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমদানির ফলে দাম বৃদ্ধি রোধ এবং মোটা চালের দাম কমতে শুরু করেছে। 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। খাদ্য নিরাপত্তার জন্য সরকার দেশীয় উৎপাদন ব্যবস্থার উপর জোর দিচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান, সরকারি উদ্যোগের কারণে আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় থাকবে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে 50 লাখ মানুষকে প্রতি মাসে 15 টাকা দরে 30 কেজি করে চাল দেয়া হবে। 50 লাখ লোক মাসে 30 কেজি করে চাল পাবে। দরিদ্র শ্রেণীর লোক 30 লাখ লোক মানে 15 টাকা কেজিতে। এই রমজান মাস তারপর পরপর 2 মাস পাবে এটা। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর বিদেশ থেকে কোনো চাল আমদানি করা হয়নি। 2023 সালে আমদানির পরিমাণ ছিল 6,33,000 টন, 2022 সালে 6,83,000 টন, 2021 সালে 5,72,000 টন চাল। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি গুদামে এখন 12,52,000 টন খাদ্যশস্য মজুদ রয়েছে, আর গত বছর এই সময় মজুদের পরিমাণ ছিল 15 লাখ টন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জয়পুরহাটের 5 বিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। স্থানীয়রা জানায়, সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের 20 বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের 0 পয়েন্ট থেকে আনুমানিক 30 গজ দূরে ভারতীয় অংশের সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতার ও বাঁশের বেড়া নির্মাণ কাজ শুরু করে। এ সময় স্থানীয়রা বিজিবিকে খবর দিলে হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দেয়। বিজেপির বাধার মুখে বিএসএফ নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয়। বাজারে সিগারেটের খুচরা শলাকা বিক্রি বন্ধ করার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিশ্ব সাহিত্য কেন্দ্রে জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের ওপর কার্যকর করারোপের প্রস্তাবনা বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমাম্মা ফাতেমা বলেন, সিগারেটে শুধু করারোপ করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়, প্রয়োজন বিকল্প ব্যবস্থা। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদওয়ী। সরকারের একটা সুযোগ আছে, আমাদের তামাক কোম্পানিগুলো যেভাবে সরকারের মধ্যে আসলে প্রভাব বিস্তার করতে থাকে অনবরত, সেই প্রভাবের খাতগুলোকে আস্তে আস্তে একটু সংকুচিত করে আনা। তো তার ফলে হয়তো আমরা শুধুমাত্র করারোপ না করেও, মানে এখানে করারোপের বাইরেও অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আমরা তামাকের ব্যবহারটা কমানোর কথা ভাবতে পারি। আসলে আমরা 100 লাখও বাজারে বিক্রি হোক চাই না, খুচরা বিক্রি বন্ধ করতে হবে। ছোট ইয়াং স্টুডেন্টরা যদি 100 টাকা গিয়ে কিনতে পারে, এটা তার জন্য সহজ। যদি তাকে একটা প্যাকেট কিনতেই হয় তাহলে কিন্তু একটু তার উপর চাপটা বেশি পড়বে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রিডিফাইনিং ফিউচার টুগেদার এই স্লোগানে হয়ে গেল ওয়েলটনের স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার সামিট 2025। গ্রাহকদের সর্বোচ্চ সেবাদানের পাশাপাশি বাজারজাত কৌশল নির্ধারণে গ্রাহকদের দিক নির্দেশনা দিতে এই সম্মেলন। গাজীপুরের চন্দ্রায় ওয়েলটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে সামিটের উদ্বোধন করেন ওয়েলটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ। 2024 সালে বিক্রয়ে অসামান্য অবদান রাখায় সম্মেলনে 49 জন ডিস্ট্রিবিউটর এবং বিক্রয় প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। ওয়েলটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়েলটনের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা সহ পরিচালনা পর্ষদের সদস্যরা।
এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দায়িত্ব নিয়েই বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল করলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক নির্বাহী আদেশের সই ছাড়াও নিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ছাড়াও এসব আদেশের মধ্যে রয়েছে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার মতো পদক্ষেপ। এর আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে আমেরিকার স্বর্ণযুগ শুরুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ওভাল অফিসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারিনার মঞ্চে প্রথম ভাষণে বলেন শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি। এরপরই নির্বাহী আদেশে সই করার ঝড় বইয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। To the Black and Hispanic communities, I want to thank you for the tremendous outpouring of love and trust. শুরুতেই ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নিজের প্রায় ১৫০০ সমর্থকের কারামুক্তির নির্বাহী আদেশে সই করেন তিনি। এরপর জন্মসূত্রে নাগরিকত্ব আইনের সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত আদেশে সই করেন। বরাবরই বৈদেশিক সহায়তার সমালোচনা করে আসা ট্রাম্প এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশে সই করেছেন। এ সময় তিনি বলেন অন্য দেশের তুলনায় অন্যায্যভাবে অর্থ দিয়ে যাচ্ছে তার দেশ। Nobody knows what we have because so many people came in illegally, but let's say we have 325. They had 1.4 billion. They were paying 39 million, we were paying 500 million. অবৈধ অভিবাসন বন্ধে মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার আদেশে সই করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে ঢুকে লাখ লাখ অপরাধী যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। অন্যান্য আদেশের মধ্যে পানামা খাল ফেরত, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বাড়ানো সহ সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়েছেন তিনি। China pays 39 million and we pay 500 million. এদিকে ক্ষমতা নেওয়ার পরই বাইডেনের নিয়োগ দেওয়া ৪ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল যুক্তরাষ্ট্রের নতুন এই অভিভাবক। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। জিয়া পরিবারকে ভয় পায় বলেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি আর মিথ্যাচার করে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন আগামী জাতীয় নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে। মানুষের আস্থা অর্জনে দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে হবে। লালবাগ থানা কৃষক দলের কর্মী সভায় তিনি কথা বলেন। লালবাগ থানা বালু মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবারে পাটেক্স খেলার খবর। বিপিএলে তৃতীয় জয়ের লক্ষ্যে কাল চিটাগাং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। ৯ ম্যাচে ২ জয় নিয়ে ৭ দলের মধ্যে ৬-এ আছে থিসারা পেরেরার দল। প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পরের সব ম্যাচই জিততে হবে লিটন দাসদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন তানজিদ তামিম মুস্তাফিজরা। অন্যদিকে ৮ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২-এ আছে চিটাগাং। সবশেষ ম্যাচে দুর্বার রাজশাহীকে ১১১ রানে হারিয়ে দেয় মোহাম্মদ মিথুনের দল। ফর্মের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে তারাও চট্টগ্রামে অনুশীলন করে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। শেখ হাসিনার করা চুক্তি দিয়েই ভারত থেকে তাকে ফেরত আনতে চায় সরকার। লঙ্ঘন করলে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার ঘোষণা আইন উপদেষ্টার। এখনই নয়, ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান।
আগামী সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো। ক্ষমতায় যেতে কারো সিঁড়ি না হবার অঙ্গীকার। এখন থেকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দেবে স্বতন্ত্র কাউন্সিল। নতুন বিধান করে অধ্যাদেশ জারি, প্রতিষ্ঠা হচ্ছে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়। এবং গোপালগঞ্জে বেনজিরের ইকো রিসোর্টে রাজস্ব বোর্ডের দিনভর অভিযান। প্রমাণ মিলেছে কর ফাঁকির, 2 প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।